নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেশিয়াল ক্লাসিফিকেশন বেসড অন মরফোলজি, অ্যানথ্রোপোমেট্রি অ্যান্ড জেনেটিক মার্কার্স। এটা দুটো পেপারেই একটু একটু করে আছে। ফার্স্ট পেপারে হিউম্যান ভেরিয়েশন আর সেকেন্ড পেপারে হিউম্যান ইমার্জেন্স অ্যান্ড ভেরিয়েশনের যে টপিকটা তার আন্ডারে এটা আমরা পাবো। এটা খুব ইম্পর্টেন্ট টপিক, ভালো করে মন দিয়ে শুনবেন। প্রত্যেকবারই কোয়েশ্চেনে কিছু না কিছু এটা রিলেটেড কোয়েশ্চেন দেওয়া হয়, তাই বলছি পুরো ভিডিওটা মন দিয়ে শুনবেন। ভিডিওটা বানাতে আমার অনেকটাই সময় লেগেছে, প্রায় 2 থেকে 3 দিন টানা সময় লেগেছে। তাই বলছি মন দিয়ে পুরো ভিডিওটা শুনবেন, স্কিপ করবেন না, তাতে কিন্তু বুঝতে অসুবিধা হবে। চলুন আমরা ভেতরে দেখি যে কি কি আছে। একটা জিনিস প্রথমেই পড়ে রাখি যে রেস কথাটা একটা কন্ট্রোভার্সিয়াল কথা, একটা কন্ট্রোভার্সিয়াল ওয়ার্ড, তাই আমরা এর বদলে এথনিক গ্রুপও ইউজ করতে পারি। আমাদের যে পুরো পৃথিবীতে আমরা বিভিন্ন ধরনের পপুলেশন দেখতে পাই, তারা বিভিন্ন রকম দেখতে হয়। তার মানে কি, পপুলেশনে ভেরিয়েশন দেখতে পাই। এই ভেরিয়েশনটা আমরা কিসের বেসিসে বলতে পারি? একটা হচ্ছে মরফোলজি, মানে বাইরে থেকে যা দেখছি সেটার বেসিসে বলতে পারি। নেক্সট হচ্ছে অ্যানথ্রোপোমেট্রি, মানে মেজারমেন্ট, বডির বিভিন্ন পার্টসের যে মেজারমেন্ট হয় তার বেসিসে বলতে পারি। আর হচ্ছে জেনেটিক মার্কার্স, মানে জিন রিলেটেড কোনো জিনিস দিয়েও কিন্তু আমরা এই ভেরিয়েশনটাকে করতে পারি। তাহলে কি, এই যে বিভিন্ন পপুলেশন দেখা যায়, বিভিন্ন পপুলেশন ভেরিয়েশন দেখা যায়, সেটা কিসের কিসের বেসিসে করা যেতে পারে? মরফোলজি, অ্যানথ্রোপোমেট্রি অ্যান্ড জেনেটিক মার্কার। এবারে আমরা ইলাবোরেটলি এটা সম্বন্ধে দেখব। ফার্স্টে আমরা যেটা পড়বো, ক্লাসিফিকেশন বেসড অন মরফোলজি। মরফোলজি মানে আমরা সবাই জানি যে বাইরে থেকে যা আমরা দেখতে পাচ্ছি সেটার উপর বেস করে কিভাবে আমরা পপুলেশনকে ক্লাসিফাই করতে পারি। ফার্স্টেই আমরা যেটা দেখছি সেটা হচ্ছে স্কিন কালার, যেটা আমাদের সব থেকে আগে চোখে পড়ে হচ্ছে স্কিন কালার, যে কে কতটা ফর্সা, কে কতটা কালো, এটাই আমাদের চোখে আগে পড়ে। তাহলে এই স্কিন কালারটা কি জন্য হয়? আমরা সবাই জানি আমাদের যে স্কিনের যে নিচে লেয়ার থাকে তার মধ্যে মেলানিন ডিপোজিশন হতে হতে এই স্কিন কালারের চেঞ্জ হয়। তাহলে এই স্কিন কালার মেলানিন, আমরা সবাই জানি মেলানিন যত বেশি থাকবে স্কিন কালার তত ডার্কের দিকে যাবে, আর মেলানিন যত কম থাকবে তত স্কিন কালার লাইটের দিকে যাবে। তার মানে লাইট টু ডার্ক, এই একটা স্কিন কালারের একটা রেঞ্জ আমরা প্রত্যেকে কিন্তু দেখতে পাই বিভিন্ন পপুলেশনে। আমরা যদি নিজেদের পপুলেশনের মধ্যেও দেখি তাও একটা কিন্তু আলাদা আলাদা স্কিন কালার দেখতে পাবো। একটু হিলি এরিয়ায় দেখবো একটু লাইট স্কিন কালার, আবার অন্যান্য জায়গায় যেগুলো একটু মরুভূমি সাইড সেই জায়গায় দেখতে পাবো, বা ভীষণ হট ক্লাইমেট সেই জোনগুলোয় আমরা ডার্ক যে স্কিন কালার সেটা দেখতে পাই। তাহলে আমরা নিজেদের পপুলেশনের মধ্যেও একটা ভেরিয়েশন দেখতে পাচ্ছি, প্লাস ওয়ার্ল্ড ওয়াইড যে পপুলেশন তার মধ্যেও একটা ভেরিয়েশন দেখতে পাই। এটা যদি আমরা খুব ভালো করে দেখি, ঠিক আছে, মানে ভালো করে দেখি মানে আরো প্রিসাইজলি যদি দেখি, তাহলে স্পেকট্রোফোটোমেট্রি করা যায়, যেখানে খুব সুন্দর করে এই স্কিন কালার গুলো কোনটা কার স্কিন কালার সেটা ভালো করে দেখা যায়। এই স্কিন কালারে শুধু ফর্সা আর কালো বা এরকম না, এখানে আমরা 3টে মেজর গ্রুপে ভাগ করেছি স্কিন কালারকে। নেক্সট আমরা যেটা দেখছি, হোয়াইট স্কিন পিপল অর লিউকোডার্মস, ঠিক আছে। ফার্স্টে যেটা আমরা দেখতে পাচ্ছি হোয়াইট স্কিন পিপল। নেক্সট হচ্ছে, আচ্ছা এটা কাদের মধ্যে দেখা যায়? ককেশিয়ানদের মধ্যে। এই যে রেশিয়াল যে গ্রুপ, বিভিন্ন রকম গ্রুপ আছে, তার মধ্যে ককেশিয়ান একটা গ্রুপ। আমরা জানি যে রেশিয়াল ক্লাসিফিকেশন পড়লে সেখানে এই গ্রুপগুলোর সম্বন্ধে পড়তে হয়। নেক্সট হচ্ছে যেটা দেখতে পাই মঙ্গোলিয়ানদের মধ্যে, সেটা হচ্ছে ইয়ালো স্কিন পিপল অর জ্যান্থোডাম। এই মঙ্গোলিয়ানরা জেনারেলি ইয়ালো স্কিন পিপল হয়, এদের এই যে স্কিন কালারটাকে জ্যান্থোডামসও বলা হয়। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক স্কিন পিপল অর মেলানোডাম, যেটা নেগ্রস বা নেগ্রয়েডদের মধ্যে দেখা যায়। আচ্ছা, এছাড়াও কিন্তু অনেক স্কিন কালার আমরা আরো ভাগ করতে পারি, মানে ফর্সারও কিন্তু বিভিন্ন রেঞ্জ আছে, ইয়েলো স্কিন কালারের রেঞ্জ আছে, আবার ডার্ক স্কিন কালারেরও রেঞ্জ আছে। যেমন আমরা ফর্সা কিন্তু বিভিন্ন রকম দেখতে পাই, একটা দেখতে পাই ভীষণ ফর্সা মানে সাদাটে ফর্সা, একটা পিঙ্কিশ হতে পারে, আবার একটু ইয়েলো আন্ডারটোনের দিকে ফর্সা হয়, ঠিক আছে। এবার ইয়ালো যেই ঢুকে যাচ্ছে, ইয়ালোর সাথে আবার ব্ল্যাক মিক্সড এরকম একটা কালার দেখা যায়। দেন আস্তে আস্তে ডার্কের দিকে যাচ্ছে, ডার্কেরও আবার দু রকমের কালার আমরা দেখতে পাই, আরো অনেক ধরনের। আমরা যদি খুব প্রিসাইসলি দেখি তাহলে আরো এর সাব ডিভিশন করা যেতে পারে। ডার্ক যে কালার তার মধ্যে একটা তো একদম ডার্ক, যেটা কালো, ব্ল্যাক যে কালার, ব্ল্যাকটা পুরো দেখতে পাচ্ছি। এছাড়াও দেখা যায় ওর থেকে একটু লাইট কালার হয়, এরকম কালো হয়, ঠিক আছে, আবার একটু ইয়েলো আন্ডারটোনের দিকে কালো হয়। তো বিভিন্ন রকম এরকম আমরা স্কিন কালার, বিভিন্ন স্কিন কালার বিভিন্ন রকম মানুষের মধ্যে পেয়ে থাকি। নেক্সট যেটা চলে যাবো সেটা হচ্ছে হেয়ার।
আমরা হেয়ার দিয়েও রেশিয়াল ক্লাসিফিকেশন দেখতে পারি বা পপুলেশন ভেরিয়েশন দেখতে পারি। সেগুলো কিসের ওপর বেস করে হয়? হেয়ারের কিছু কিছু ক্যারেক্টার আছে, সেগুলোর ওপর বেস করে এই পপুলেশন ভেরিয়েশন দেখা যায়। সেগুলো হচ্ছে হেয়ার ফর্ম, কালার, টেক্সচার, অ্যাবান্ডেন্স আর ক্রস সেকশন। এগুলো মেনলি কারা করেছে? এই ক্যাটাগরিগুলো কারা দেখেছেন? অ্যানথ্রোপোলজিস্টরা। বিভিন্ন পপুলেশনকে ভাগ করার জন্য, একটার থেকে আর একটাকে আলাদা করার জন্য এইগুলো ওনারা স্টাডি করেছিলেন। প্রথমেই আমরা যেটা দেখব, হেয়ারের অনেকগুলো ক্যারেক্টারই আছে, আমি বলেছি, অলরেডি বলেছি, প্রত্যেকটাই আমরা পড়বো। সবার প্রথমে পড়বো হেয়ার ফর্ম। হেয়ার ফর্মকে আমরা তিনটে মেজর ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে লিওট্রিকাস, সাইমট্রিকাস আর উলোট্রিকাস। লিওট্রিকাস হচ্ছে স্মুথ যে ক্যাটাগরি, সেই রকম হেয়ার। তারপরটা একটু মিডিয়াম থেকে ডিপ ওয়েভি আর কার্লির দিকের হেয়ার। লাস্টেরটা হচ্ছে উলি ফর্ম। ঠিক আছে, তাহলে স্মুথ, মিডিয়াম আর উলি ফর্ম। ফার্স্টে যেটা দেখাচ্ছি একদম উপরে, যে এখানে পাশের ছবিটা দেখুন, ফার্স্টে এই যে তিনটে হচ্ছে লিওট্রিকাসের আন্ডারের যে তিনটে ফর্ম, সেটা। ফার্স্টেরটা হচ্ছে স্ট্রেচড, তারপরটা হচ্ছে স্মুথ। এগুলো হাত দিলে না দিলে বোঝা যায় না, এটা উপরে ছবি দেখে অতটা হয়তো বোঝা যাচ্ছে না, হাত দিয়ে ফিল করলে বোঝা যায়। নেক্সট হচ্ছে ফ্ল্যাট ওয়েভি। এখানে দেখা যাচ্ছে যে ফ্ল্যাট, এই যে স্ট্রেচড ফর্মেশন থেকে আস্তে আস্তে একটা ওয়েভ তৈরি হয়েছে, সুতরাং এটাকে ফ্ল্যাট ওয়েভি বলা হয়। এটা আমাদের ইন্ডিয়ান পপুলেশনেও অনেক জায়গায় দেখা যায়, আমাদের নিজেদেরও আছে। সাইমট্রিকাস হচ্ছে মিডিয়াম অ্যান্ড ডিপ ওয়েভস। সেখানে ফার্স্টে দেখা যাচ্ছে ব্রড ওয়েভি, এটা আমরা নিচ থেকে ওপরের দিকে দেখবো, এখানে ছবিটা ওইভাবেই আঁকা আছে। লাস্ট হচ্ছে ব্রড ওয়েভি, এখানে দেখা যাচ্ছে ওয়েভগুলো একটু ব্রড। তারপর এটা হচ্ছে ন্যারো ওয়েভি, আর একটু কোঁকড়ানো, ন্যারো ওয়েভ আছে একটু, এটাও ইন্ডিয়ান পপুলেশনে দুটো দেখা যায়। তারপরটা হচ্ছে কার্লি, একদম কার্ল হেয়ার, এটাও দেখা যায়। তো ভেরিয়েশন আমাদের নিজেদের পপুলেশনও আছে, আমি অনেকবারই বলছি, ভেরিয়েশন আমাদের নিজেদের পপুলেশনও আছে, আবার ওয়ার্ল্ড ওয়াইড পপুলেশনেও দেখা যায়। নেক্সট হচ্ছে উলোট্রিকাস। উলোট্রিকাসেও অনেকগুলো টাইপস আছে। একটা হচ্ছে ফ্রিজলি, লুজ ফ্রিজলস, থিক ফ্রিজলস, ফিল স্পাইরাল। তা এগুলো কি কি? ফ্রিজলি, লুজ ফ্রিজলস, এইটা হচ্ছে লুজ ফ্রিজলস। দেন ফ্রিজলি, স্পাইরাল হচ্ছে এই যে লাস্টের দিকের গুলো, আমার কার্সারটা আমি নিয়ে যেতে পারছি না। তো এই যে প্রত্যেকটা টাইপ এখানে আমরা ছবিতে কিন্তু দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে হেয়ার ফর্মের আন্ডারে পড়ে। আমরা প্রত্যেকেই জানি যে এই উলি হেয়ার যেটা, সেটা নিগ্রয়েডসদের আছে খুব সুন্দর করে। সাইমট্রিকাস আর লিওট্রিকাসটা মিলিয়ে মিশে মোটামুটি থাকে বিভিন্ন পপুলেশনে। আমরা একটু ঠান্ডার জায়গার পপুলেশন যেগুলো দেখবো, সেগুলোতে কিন্তু স্ট্রেট ধাঁচের হেয়ার মানে লিওট্রিকাস ফর্মেশনটা বেশি দেখা যায়। ভালো করে দেখে নেবেন। নেক্সট আমরা পড়বো হেয়ার কালার। হেয়ার কালারও যেমন আমরা স্কিন কালার দেখেছি মেলানিন ডিপোজিশনের জন্য হয়, হেয়ার কালারও মেলানিন ডিপোজিশনের জন্যই হয়ে থাকে। ঠিক আছে, এখানে আমরা তিন ধরনের মেজর ক্যাটাগরির হেয়ার কালার দেখতে পাই। একটা হচ্ছে ব্রাউন থেকে ব্ল্যাক, একটা হচ্ছে ব্লন্ড হেয়ার, আর একটা হচ্ছে রেড হেয়ার। আমরা প্রত্যেকেই জানি ব্রাউন ব্ল্যাক হেয়ার কাদের মধ্যে দেখা যায়, ব্লন্ড হেয়ার কাদের মধ্যে দেখা যায়, রেড হেয়ার কাদের মধ্যে দেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটে, এখন যে অরিজিনাল হেয়ার কালারের কথা বলছি, কালার করা হেয়ারের সাথে কিন্তু এটা হবে না। আর দ্বিতীয় কথা, কালার করা হেয়ারে এই ধরনের ভেরিয়েশন বোঝা যায় না, সুতরাং যাদের দেখা হয় তাদের হেয়ার যাতে কালার করা না থাকে সেটা আগে কিন্তু দেখে নিতে হয়। ঠিক আছে, তাহলে আমরা জানি সোনালী চুল কাদের দেখা যায়, ব্রাউন বা ব্ল্যাক হেয়ার কাদের দেখা যায়, বা একটু রেডিশ হেয়ার কাদের দেখা যায়, এটা আমরা দেখেছি। নেক্সট হচ্ছে হেয়ার টেক্সচার। ঠিক আছে, হেয়ারের যে টেক্সচারটা সেটা কিরকম হয়। আমরা যদি একটা হেয়ার নিই, আমাদের নিজেদের চুলেরই যদি একটা স্ট্র্যান্ড ছিঁড়েই নিই, সেখানে আমরা দেখতে পারি, মানে আমরা যদি ফিল করি দেখতে পাবো যে সেটা কতটা মোটা। ঠিক আছে, প্রথমে এক ধরনের হয় যেটা ফাইন, একটু সরু চুল যাদের হয় সেটা হচ্ছে ফাইন হেয়ার, একদম ফার্স্ট এটা দেখতেই পাচ্ছেন ফাইন হেয়ার। নেক্সট হচ্ছে মিডিয়াম, একটু মোটা, আর খুব মোটা, মানে একদম হাতে ধরলেই ফিল করা যাবে যে বেশ মোটা হেয়ার, সেটা হচ্ছে কোর্স হেয়ার। নেক্সট যেটা দেখছি সেটা হচ্ছে হেয়ার কোয়ান্টিটি। এটা অ্যাকচুয়ালি আমরা ডেন্সিটি বলতে পারি, কতটা ডেন্স হেয়ার থাকে কার মাথায়, সেই অনুযায়ী এটা দেখা যায়। এটাও পপুলেশন ওয়াইজ ভ্যারি করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাইমেটিক চেঞ্জেস হয়, সেটার সাথে সাথে হেয়ার টেক্সচার থেকে শুরু করে কোয়ান্টিটি সবকিছুরই একটা কিন্তু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। ফার্স্ট হচ্ছে স্ক্যান্টি, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটু হেয়ারটা বেশ পাতলা পাতলা, মাথা মানে দেখা যাচ্ছে ভালো মতোই। সেকেন্ড যেটা সেটা হচ্ছে মিডিয়াম, তারপর এটা হচ্ছে থিক, তারপরে ভেরি থিক আর রিচ। এটা আমরা দেখতেই পাচ্ছি খুব ঘন একটা চুল দেখা যাচ্ছে। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে ক্রস সেকশন। আমরা যদি একটা হেয়ার স্ট্র্যান্ড নিই দেন কেটে দিই মাঝখান থেকে, তাহলে এবার ওটা অবশ্যই আমাদের কোথায় দেখতে হবে, মাইক্রোস্কোপের নিচে, নাহলে আমরা দেখতে পারবো না। কারণ কি
মাইক্রোমিটার এদের একটা হয়, বুঝতেই পারছি এর যে মেজারমেন্টটা খুব মানে ছোট, আমাদেরকে মাইক্রোস্কোপের নিচেই দেখতে হবে। সেটা যদি আমরা দেখি তাহলে আমরা 3 ধরনের টাইপ আমরা খুঁজে পাই আর কি। পুরো পপুলেশন ওয়াইজ যদি স্টাডি করা হয় তাহলে আমরা 3 ধরনের পাই, একটা সার্কুলার, লেস সার্কুলার, ওভাল আর ইলিপ্টিক্যাল। ঠিক আছে, তাহলে কি ফার্স্ট একটা হচ্ছে সার্কুলার দেখতে পাচ্ছি, এই যে এইটা, তারপরে একটু কম সার্কুলার, লেস সার্কুলার মানে একটু ডিম্বাকৃতির দিকে যাচ্ছে, দেন হচ্ছে ডিম্বাকৃতি যেটা দেখা যায়। ফার্স্ট এটা দেখা যায় মঙ্গোলিয়ান পিপলদের মধ্যে, যেটা অনেকটা স্ট্রেট হেয়ার ধাঁচের হয় আর কি, আবার ওয়েভি এই জায়গাটাও হয়। নেক্সট আমরা দেখতে পাই ককেশিয়ানদের মধ্যে লেস সার্কুলার যেটা, তারপরে দেখতে পাই ওভাল শেপটা মেনলি নিগ্রয়েডসদের মধ্যে। তাহলে আমরা এই ক্রস সেকশন থেকেও কিন্তু অনেকটা পপুলেশন ভেরিয়েশন বুঝতে পারছি। নেক্সট দেখা যাচ্ছে হেয়ার লিমিট। আমরা এই যে আমাদের কপালের যে জায়গাটা থেকে হেয়ার স্টার্ট হয়েছে সেটাকে হেয়ার লিমিট বলা হয়। ঠিক আছে, যেখান থেকে হেয়ার স্টার্ট হয়, এই যে হেয়ার স্টার্ট হয়েছে যে জায়গাটা, এটাকে হেয়ার লিমিট বলে। এটা দুরকম ভাবে ভাগ করা হয়েছে, দুটো সাবটাইপস আছে, যেটা বলছে ইউ ফর্ম একটা, আর একটা হচ্ছে এম ফর্ম আর ভি ফর্ম। তাহলে ইউ ফর্ম আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ইউ ইউ ফর্ম হয়েছে। নেক্সট এটা দেখতে পাচ্ছি একটা ভি ফর্ম হয়েছে, আবার এটা এম ফর্মও বলতে পারি। জেনারেলি এম ফর্ম যেটা দেখা যায় সেটা ছেলেদের মধ্যে দেখা যায়, আর ভি ফর্ম যেটা দেখা যায় সেটা দেখা যায় মেয়েদের মধ্যে। তাহলে এখানে আমরা এটার বেসিসেও পপুলেশন ভেরিয়েশন করতে পারি। নেক্সট আমরা দেখবো হেয়ার হোল। এখানে যেটা বলার কথা, এটা মেয়েদের ক্ষেত্রেও থাকে, ছেলেদের ক্ষেত্রেও থাকে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখাটা একটু কম যায়, যেহেতু মেয়েদের চুলটা একটু বেশি হয়। যাদের চুল ছোট, যেসব মেয়েদের, তাদের ক্ষেত্রে খুব স্পষ্ট বোঝা যায়। ছেলেদের যেহেতু চুল ছোট হয় সেহেতু মাথার পিছন দিকে এইরকম একটা জিনিস দেখা যায়, এটাকে হেয়ার হোল বলে। এটা কারুর কারুর ক্ষেত্রে দুটো থাকে, তিনটে থাকে, আবার একটা থাকে। জেনারেলি একটাই থাকে, কারো কারো ক্ষেত্রে দুটো তিনটেও থাকতে পারে, ভেরিয়েশন হয় এখানে কিন্তু। আচ্ছা, এটা আবার কিরকম, এই যে চুলের যে বিন্যাসটা দেখাই যাচ্ছে, যদি ক্লকওয়াইজ হয় তাহলে সেটাকে ক্লকওয়াইজ হেয়ার হোল বলে, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে অ্যান্টি ক্লকওয়াইজ হেয়ার হোল বলে। ঠিক আছে, এটার যে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, ক্লকওয়াইজটাকে প্লাস সাইন দিয়ে আর অ্যান্টি ক্লকওয়াইজটাকে মাইনাস সাইন দিয়ে। তাহলে এটাও কিন্তু পপুলেশন ভ্যারিয়েশন দেখা যায়, বিভিন্ন পপুলেশনে কিন্তু এই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ব্যাপারটা একটা দেখা যায়। নেক্সট আমরা চলে যাচ্ছি আই। ঠিক আছে, চোখে, চোখ থেকে কিন্তু চোখের অনেক কি বলে ক্যারেক্টার থাকে, সেই ক্যারেক্টারগুলো দিয়ে কিন্তু আমরা পপুলেশন ভেরিয়েশন দেখতে পাই। সেই পপুলেশন ভেরিয়েশনে কি কি ক্যারেক্টার দেখা যায়, এক হচ্ছে আই ওপেনিং, চোখটা কতটা খোলা সেটার একটা হাইট থাকে, সেই হাইটটা দেখে বোঝা যায়। একটা হচ্ছে আই ফোল্ড। ঠিক আছে, আই ফোল্ড কি জিনিস, চোখটার ওপরে একটা ফোল্ড থাকে, সেই ফোল্ডটা কারোর ক্ষেত্রে একটু বেশি হয়, কারোর ক্ষেত্রে কম হয়, সেটাকে আই ফোল্ড বলে। আর আই কালার আমরা জানি, আমাদের যে কালার হয়, চোখের কালার হয়, সেই কালার অনুযায়ী বিভিন্নভাবে বিভিন্ন পপুলেশনকে ভাগ করা হয়েছে। ফার্স্টে আমরা দেখছি আই ওপেনিং, হাইট অফ দ্য আই ওপেনিং একটা দেখা হয় সেখানে, আর অবলিকলি অফ দ্য আই ওপেনিং, আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড, এই দুটো ক্যারেক্টার আমরা দেখি যে কার কার মধ্যে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই আই ওপেনিং কিন্তু বিভিন্ন, এই যে মঙ্গোলিয়ানদের ক্ষেত্রে আলাদা রকম হচ্ছে, ককেশিয়ানদের ক্ষেত্রে আলাদা হচ্ছে, এবং নিগ্রয়েডদের ক্ষেত্রে আলাদা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আই ওপেনিং এর কিন্তু ডিফারেন্স এখানে দেখা যাচ্ছে। নেক্সট যেটা দেখতে পাই আই ফোল্ড, এক্ষুনি বলেছিলাম চোখের ওপরের একটা পার্ট থাকে যেটাকে ফোল্ড বলে, মানে একটা ফোল্ড মতো থাকে, সেটাকে আই ফোল্ড বলে। সেটা কারোর ক্ষেত্রে থাকে, কারোর ক্ষেত্রে থাকে না, কারোর ক্ষেত্রে মিডিয়াম টাইপের থাকে। ইন্টারনাল এপিক্যান্থিক ফোল্ড, যেটা ফার্স্ট এটা আমরা দেখতে পাচ্ছি ইন্টারনাল, মানে চোখের এই ভিতরের দিকে একটা মাংস মতো থাকে, একটা ফোল্ড মতো হয়ে থাকে, সেটা হচ্ছে ইন্টারনাল এপিক্যান্থিক ফোল্ড। নেক্সট যেটা দেখতে পাচ্ছি সেকেন্ড, সেটা হচ্ছে এক্সটার্নাল এপিক্যান্থিক ফোল্ড, মানে চোখের বাইরের দিকে একটা, মানে নাকের যে জায়গাটা স্টার্ট হচ্ছে সেই জায়গায় না একটা ফোলা মতো অংশ থাকে, যার জন্য চোখটা একটু ঢুকে যায়, সেটা হচ্ছে এক্সটার্নাল এপিক্যান্থিক ফোল্ড। মিডিয়ান ফোল্ড, এটা মিডিয়ান ফোল্ড হচ্ছে চোখের ওপরের দিকে মাঝ মাঝ বরাবর একটু চোখটা নিচের দিকে যদি নেমে আসে, একটা ফোল্ড মতো ক্রিয়েট হয় যদি, সেটা হচ্ছে মিডিয়ান ফোল্ড। নেক্সট হচ্ছে কমপ্লিট মঙ্গোলয়েড ফোল্ড। মঙ্গোলয়েড ফোল্ড মানে এই যে এই ফোল্ডটা আমরা যেটা দেখতে পাচ্ছি, একদম চোখের ওপরে ভীষণ পরিমাণে একটা ফোল্ড আছে, যার জন্য চোখটা প্রায় বোঝা মতো, যেটা চাইনিজ দেরও দেখা যায়, এবং আমাদের হিলি এরিয়ার কিছু মানুষ আছে যাদের মধ্যে দেখা যায়, নেপালি বা ওই ধরনের। নেক্সট হচ্ছে অ্যাবসেন্স অফ ফোল্ড।
কিছু কিছু জনের কিন্তু আই ফোল্ড সেইভাবে দেখাই যায় না। নেক্সট আমরা চলে যাব আই কালারে। আই কালারের যে মেজর ক্যাটাগরিগুলো আছে সেগুলোকে আমরা ভাগ করেছি লাইট ব্লু টু লাইট ব্রাউন, যেটা ককেসয়েডদের দেখা যায়। নেক্সট হচ্ছে লাইট ব্রাউন টু ডার্ক ব্রাউন, যেটা মঙ্গলয়েডদের দেখা যায়। আর হচ্ছে ডার্ক ব্রাউন টু ব্রাউন ব্ল্যাক, যেটা নেগ্রয়েডদের দেখা যায়। এটা কিন্তু মেজর ক্যাটাগরি, একটা রেঞ্জে ভাগ করা হয়েছে। এর মধ্যে কিন্তু অনেক ভ্যারাইটিস আছে কালারের, অনেক ভেরিয়েশন আমরা দেখতে পাই। ব্রাউনের অনেক ভেরিয়েশন, ব্লু এর ভেরিয়েশন, গ্রিন আছে ভিতরে, ঠিক আছে। তারপরে আচ্ছা আমরা কালার, ডার্ক কালার যেটা ব্ল্যাক কালারের মধ্যে ভেরিয়েশন দেখতে পাই। আবার ব্রাউনের যে লাইট ব্রাউন, আমি তো বললামই ডার্ক ব্রাউন, এই ভেরিয়েশনও কিন্তু দেখা যায়, ঠিক আছে। তাই এখানে আমরা ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি ককেসয়েডদের, নেক্সট মঙ্গলয়েডদের দেখতে পাচ্ছি, আর তারপরে দেখতে পাচ্ছি নিগ্রয়েডদের। তাহলে আমরা এখানে আই কালারের ভেরিয়েশন, এটা মেনলি কিসের জন্য হয়? এটাও মেলানিন যে ডিপোজিশন হয় কোথায়, আমাদের যে চোখের আইরিস পোর্শন আছে সেখানে মেলানিন ডিপোজিশনের জন্য এই আই কালারের ভেরিয়েশনটা হয়েছে। এটা, এই ভেরিয়েশনটা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন পপুলেশনে বিভিন্ন রকম হয়, যেটা আমি অলরেডি বলে দিলাম। নেক্সট হচ্ছে নোজ। এতক্ষণ ধরে আমরা অনেক কিছুই দেখছি, আই দেখে নিলাম, এবার নোজ দেখব। নোজ is an integral part of the face and an independent entity whose attributes are comparable. Mainly the descriptive elements of the nose may be observed and recorded. নাক দেখে কিন্তু খুব সুন্দরভাবে পপুলেশন ভেরিয়েশন করা যায়। আমরা এখানে ফার্স্টে যেটা দেখব নেজাল ডিপ্রেশন, মানে নাকের কিন্তু আমরা অনেক জিনিস দেখতে পাচ্ছি। ফার্স্টে নেজাল ডিপ্রেশন, নেজাল ডিপ্রেশন হচ্ছে এই ওপরের দিকে যে বসা অংশটা, এই জায়গাটাকে নেজাল ডিপ্রেশন বলে। সেটা কারো কারোর ক্ষেত্রে একদমই থাকে না, যাদের একটু টিকালো নাক তাদের ক্ষেত্রে দেখা যায় না। নেক্সট আছে কারুর কারুর একটু কম থাকে, তারপরে মিডিয়াম থাকে, তারপরে ডিপ, যেটা বেশ ঢোকা মতো। নেক্সট দেখা যায় নেজাল ব্রিজ। নেজাল ব্রিজ হচ্ছে এই যে এইটা, এই যে যেটা বলে সাইড থেকে যদি আমরা দেখি যে সোজা একটা অংশ নেমে যায়, সেটাকে নেজাল ব্রিজ বলা হয়। সেটা কারুর ক্ষেত্রে স্ট্রেট হয়, কারুর ক্ষেত্রে কনকেভ হয়, আবার কারুর ক্ষেত্রে কনভেক্স বা কনকেভ কনভেক্সও হয়। কনকেভ কনভেক্স যাদের হয় এই ধরনের অ্যাকচুয়ালি, মানে একটু ওয়েভি টাইপের নেজাল ব্রিজ। নেক্সট হচ্ছে নেজাল টিপ। আমরা বুঝতেই পারছি নেজাল টিপ কি, এই যে ওপরের যে অংশটা এটাকে টিপ বলা হয়। সেটা কারোর ক্ষেত্রে শার্প হয়। শার্প কাদের হয়? যাদের নাক টিকালো হবে তাদের শার্প হবে। মেনলি নেজাল ব্রিজ যাদের একদম স্ট্রেট হয় তাদের ক্ষেত্রেই এটা শার্প হয়। নেক্সট হচ্ছে মিডিয়াম একটা হয়, থিক হয়, বালবাস হয়। বালবাস হচ্ছে এইটা, যেটা নিগ্রয়েডসদের বেশি দেখা যায়। শার্প আমরা জানি ককেসয়েডদের দেখা যায়, মিডিয়াম মঙ্গলয়েডদের দেখা যায়, এবং কিছু কিছু ক্ষেত্রে আবার বালবাস বা থিকও দেখা যায়। তাই এইগুলো কিন্তু পপুলেশন ওয়াইজ ভ্যারি করে। নেক্সট যেটা দেখছি নেজাল সেপ্টাম। সেপ্টাম হচ্ছে মাঝখানের যে অংশটা, এই যে মাঝখানের যে অংশটা, এটাকে সেপ্টাম বলে। এটা বলছে কারুর কারুর ক্ষেত্রে যদি আমরা সোজা দেখি তাহলে অনেকের ক্ষেত্রে নিচের দিকে একটু নেমে আসার মতো থাকে, কারুর কারুর ক্ষেত্রে ওপরের দিকে ঢোকা থাকে, আবার কারুর কারুর ক্ষেত্রে নর্মালি হরাইজন্টাল লেভেলেই থাকে। ফেসের যে হরাইজন্টাল লেভেল সেই লেভেলেই থাকে। ডিসপোজিশন অফ দ্য নেয়ার্স। নেয়ার্স হচ্ছে এই যে সাইডে, নাকের যে সাইডে যে উইংস টাইপের একটা থাকে না, সেই জিনিসটাকে নেয়ার্স বলা হয়। এটা কারোর ক্ষেত্রে হাই অ্যান্ড ন্যারো থাকে, যাদের টিকালো নাক তাদের জন্য। আবার কারোর ক্ষেত্রে মিডিয়াম অ্যান্ড ব্রড থাকে, এটা মিডিয়াম অ্যান্ড ব্রড বলতে পারি। কারোর কারোর ক্ষেত্রে ব্রড অ্যান্ড ফ্লেয়ারিং, এটা ছড়ানো মতো, ঠিক আছে, ব্রড অ্যান্ড ফ্লেয়ারিং, যেটা আমরা জানি নেগ্রয়েডসে দেখা যায়। নেক্সট আমরা আমাদের নাকের ব্যাপারটা হয়ে গেল, এবার চলে যাব লিপসে। ঠিক আছে, ঠোঁটেরও কিন্তু বিভিন্ন প্রকারভেদ আছে, যেটা পপুলেশন ওয়াইজ ভ্যারি করে। মেনলি থিকনেসটাকে দেখা হয়। থিকনেসের হিসেবে প্রথম দিকে আমরা যদি দেখি তাহলে থিন পাবো, দেন একটু মোটা মানে মিডিয়াম, দেন থিক, তারপর হচ্ছে ভেরি থিক। থিন বা মিডিয়াম এগুলো আমরা ককেসয়েডে তো দেখি, আমাদের মধ্যেও দেখা যায়। ভেরিয়েশন কিন্তু সব নিজেদের পপুলেশনের মধ্যেও দেখা যেতে পারে, সেটার বেসিসেও আলাদা আলাদা করা হয়েছে। আমাদের ইন্ডিয়াতেও পপুলেশন ভেরিয়েশন রয়েছে, এরকম নয় যে শুধু ওয়ার্ল্ড ওয়াইড পপুলেশন ভেরিয়েশন দেখা যায়, নিজেদের মধ্যেও পপুলেশন ভেরিয়েশন আসে। সুতরাং তার মধ্যেও এই চেঞ্জেসগুলো আমরা দেখতে পারি, এই ভেরিয়েশনগুলো আমরা নোট করতে পারি। এবার চলে যাচ্ছি ফেস।
যেটা পুরো এতক্ষণ ফেসিয়াল যে পার্টস গুলো আমরা আলাদা আলাদা করে দেখেছি, এবার ফেসে চলে যাব। কি বলছে, হিউম্যান ফেস হ্যাজ ডিস্টিংগুইশেবল ক্যারেক্টারিস্টিক্স হুইচ হেল্প আস টু আইডেন্টিফাই ইন্ডিভিজুয়ালস on the basis of conformation of the face, predominantly the hairline, the form of the jaw and the forehead. The form of the face may be determined. তাহলে আমরা এখানে ফেসের কি কি জিনিস দেখছি, একটা হচ্ছে এই যে হেয়ার লাইন যে জায়গাটা থেকে মেনলি স্টার্ট হচ্ছে, জ লাইন, ফোরহেড, এই শেপটা সবকিছু মিলিয়ে যে শেপটা ফেসের তৈরি হয় সেটার বেসিসে আমরা পপুলেশন ভেরিয়েশন কিভাবে করব। এখানে 10 রকম ফেস যে ফর্ম সেটা আমরা দেখতে পাই, 10 রকমের ফেসিয়াল যে টাইপস হয়, তার মধ্যে ফার্স্ট হচ্ছে ইলিপ্টিক্যাল, দেন ওভাল, রিভার্সড ওভাল, রাউন্ড, রেক্ট্যাঙ্গুলার, কোয়াড্রেটিক, রম্বিক, ট্র্যাপিজিয়াম, ইনভার্টেড ট্র্যাপিজিয়াম, পেন্টাগোনাল। তাহলে আমরা 10 রকমের ফেস টাইপস দেখতে পাই। কিসের জন্য? জবন, ফোরহেড শেপ, এছাড়া চিনের যে পার্ট সেটা, আর একটু হেয়ার লাইন, এই জায়গাগুলো দিয়ে কিন্তু একটা ফেস যে শেপ সেটা তৈরি হয়। এবার চলে যাচ্ছি ইয়ার। ইয়ারটা বাকি ছিল সবকিছুর মধ্যে। ইয়ার্স আর ইন্ডিভিজুয়ালি ক্যারেক্টারিস্টিক অ্যান্ড হ্যাভ আ নাম্বার অফ রেশিয়াল ক্লাসিফিকেশন পিকিউলিয়ারিটিস ইন ইয়ার ফর্মস। তাহলে বিভিন্ন পপুলেশনে কানেরও যে বিভিন্ন প্রকারভেদ আছে সেগুলো দেখতে পারি। ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে দ্য এক্সটার্নাল ইয়ার ফর্ম মে বি ক্লাসিফাইড ইন্টু 6 টাইপ। এক্সটার্নাল ইয়ার ফর্মস মানে এই সাইডটা এক্সটার্নাল ইয়ার, এই যে ইয়ারের যে বাইরের পার্টটা সেটার ফর্মেশন অনুযায়ী আমরা ইয়ারকে অনেকগুলো ভাগে ভাগ করেছি। ফার্স্টে হচ্ছে ম্যাকাকাস ফর্ম, এটা জেনারেলি দেখা যায় মাঙ্কিদের, তো মাঙ্কি লাইক ইয়ার অনেক মানুষের হয়। এই যে লাস্টের এই জায়গাটা যখনই ফোলা থাকবে এটাই ম্যাকাকা ফর্মেশন হবে। নেক্সট হচ্ছে সার্কোপিথেসিনি ফর্ম, এটাও এক ধরনের প্রাইমেটের নাম। সার্কোপিথেসিনি একটা গ্রুপ, তো তাদের মতো কান যাদের হয় তাদের সার্কোপিথেসিনি ফর্ম বলা হয়। ডারউইনিয়ান পয়েন্ট একটা আছে, ডারউইনিয়ান টিউবারকেল, ভেস্টিজিয়াল ডারউইনিয়ান টিউবারকেল, উইদাউট ডারউইনিয়ান টিউবারকেল। আচ্ছা, ডারউইনিয়ান টিউবারকেল হচ্ছে এই যে উঁচু উঁচু পার্টগুলো আমরা দেখতে পাচ্ছি না, বা এই যে যে ভিতরের দিকে একটা আমরা দেখতে পারি, আমি এটা মার্ক করে দিচ্ছি, এই যে উঁচু মতো একটা জায়গা আমরা কিন্তু দেখতে পাই ডারউইনিয়ান টিউবারকেল, এই যে এই পার্টটা উঁচু হয়ে আছে না, এই যে ভিতরে এরকম মতো হয়ে আছে, এরকম মতো হয়ে আছে, সেইটাকে বলা হয় ডারউইনিয়ান টিউবারকেল, যেটা একটু প্রিমিটিভ টাইপের যে কানগুলো হয় সেগুলোতে পাওয়া যায়। আস্তে আস্তে এটা কিন্তু চলে গেছে, আস্তে আস্তে এটা অ্যাবলিশ করে যাচ্ছে। নেক্সট হচ্ছে ইয়ার লোব। ইয়ার লোব হচ্ছে কানের যে লতি আমরা যেটাকে বলি সেটাকে ইয়ার লোব বলা হয়, সেটার উপর ডিপেন্ড করে হিউম্যান পপুলেশন ভেরিয়েশন হয়েছে। জেনারেলি কি বলছে, দ্য ইয়ার লোব ইজ মাচ ডেভেলপড ইন ইউরোপিয়ান অ্যান্ড মঙ্গোলয়েডস। বলছে মঙ্গোলয়েডস আর ইউরোপিয়ানদের ক্ষেত্রে এই লোবটা খুব প্রমিনেন্ট ভাবে দেখা যায়, এবং দ্য অ্যাটাচড ইয়ার লোব ইজ মোর প্রিমিটিভ ফিচার দ্যান দ্য ফ্রি লোব। আচ্ছা, অ্যাটাচড আমাদের লোব কিরকম দেখা যায়, লোব হচ্ছে এইটাকে ইয়ার লোব বলে। কারো কারো ক্ষেত্রে দেখা যায়, আমাদের নিজেদের মধ্যেই দেখা যায়, কারো কারো ক্ষেত্রে এটা অ্যাটাচ থাকে, কারো কারো ক্ষেত্রে ডিটাচ থাকে। অ্যাটাচ যেটা বলছে একটু প্রিমিটিভ ফর্ম, আর ডিটাচ যাদের সেটা একটু মডার্ন ফর্মেশন। ঠিক আছে, এটা হেরিডিটারি একটা ব্যাপার আছে যেটার জন্য এই অ্যাটাচমেন্ট ডিটাচমেন্টের একটা ব্যাপার হয়ে থাকে। এখানেই আমরা শেষ করে দিলাম মরফোলজি। মরফোলজিক্যাল বেসিসে কি কিভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে বিভিন্ন পপুলেশনের। এবার আমরা যেদিকে যাব সেটা হচ্ছে অ্যানথ্রোপোমেট্রি, মানে বডির বিভিন্ন রকম যে মেজারমেন্ট হয় সেই মেজারমেন্টের উপর ভিত্তি করে বিভিন্ন পপুলেশনকে কিভাবে ভাগ করা হয়েছে। ফার্স্টে আমরা দেখব স্টেচার। স্টেচার হচ্ছে হাইট মাপা। এই হাইটের উপর বেস করে আমরা পপুলেশন ভেরিয়েশন ডেফিনেটলি করতে পারি। বিভিন্ন পপুলেশনের হাইট বিভিন্ন রকম হয়, আমরা এটাও জানি। হিলি এরিয়া আমরা যদি নিজেদের ইন্ডিয়ার মধ্যেই দেখি, হিলি এরিয়ায় যারা আছে তারা একটু বেঁটে বেঁটে হয়, আবার পাঞ্জাব দিকে যদি যাই একটু লম্বা লম্বা হয়, ঠিক আছে, তারপরে মিডিয়াম হয়, এরকম বিভিন্ন রকম স্টেচার আমরা দেখতে পাই। তো এখানে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, সেগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে পিগমি। আচ্ছা, এদের যে হাইটের রেঞ্জটা এখানে দেয়া আছে পাশে। আচ্ছা, আমি শুধু পড়ে যাচ্ছি যে কি কি আছে। পিগমি, ভেরি শর্ট, শর্ট, বিলো মিডিয়াম, মিডিয়াম, অ্যাবাভ মিডিয়াম, টল, ভেরি টল, আর হচ্ছে জায়ান্ট।
জায়ান্ট মানে 200 থেকে বেশি যখন হয়ে যাবে হাইট, তখন তাকে জায়ান্ট ফর্মেশন বলা হয়। আচ্ছা, এইগুলো আমরা জানি যে পিগমি ফর্ম কাদের মধ্যে দেখা যায়, আবার জায়ান্ট বা টল কাদের মধ্যে দেখা যায়। আমরা জানি ককেসয়েডরা একটু টল হয়, মিডিয়াম বা অ্যাবাভ মিডিয়ামের এই রেঞ্জ, আবার কেউ কেউ টলও হয়, যেটা হচ্ছে মঙ্গোলয়েডদের মধ্যে দেখা যায়, আবার নিগ্রয়েডদের মধ্যেও টল দেখা যায়। তাহলে এইখানেও কিন্তু পপুলেশন ভেরিয়েশন আছে, আমরা ভেতরে ভেতরেও অনেক ভেরিয়েশন দেখতে পাই। এরকমই নয় যে তাদের ব্রড ক্যাটাগরিতে এরকম আছে বলে সবাই তাহলে এরকমই হবে, তার কোনো মানে নেই, তার মধ্যেও চেঞ্জেস আসে বা ভেরিয়েশন আসে। নেক্সট হচ্ছে হেড ফর্ম। আমরা এতক্ষণ ফেস ফর্ম দেখলাম, এবার হেড ফর্ম দেখবো। হেড ফর্মটাকে আমরা কিভাবে করি? এক হচ্ছে, এটা আমি একটা ক্রেনিয়ামের দিয়ে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি ক্রেনিয়াম দিয়ে হবে না, এটা একদম লিভিং পার্সনের ওপরই করা হয়। মাথার কিন্তু এইভাবে লেন্থ নেওয়া হয় আর ব্রেথ নেওয়া হয়, দেন এটার একটা রেশিও করা হয়, সেটার উপর বেস করে কিছু কিছু ইন্ডেক্স করা হয়, যেটাকে সেফালিক ইন্ডেক্স বলা হয়। সেইটা থেকে হেড ফর্ম বোঝা যায়। হেড ফর্ম আমরা 3 রকম দেখতে পাই: ডোলিকোসেফালিক, মেসোসেফালিক, ব্র্যাকিসেফালিক। আগে আমরা ফেস শেপ পড়েছি, এখন আমরা যেটা পড়বো ফেস ফর্ম। ঠিক একইভাবে যে হেড ফর্ম দেখেছিলাম, বিভিন্ন রকম যে সেফালিক ইন্ডেক্স বার করেছিলাম, এখানে ফেসিয়াল ইন্ডেক্স আমরা বার করব। সেটা কিভাবে বার করব? ফেসের লেন্থ আর ব্রেথ নিয়ে দেন সেটাকে একটা প্রপোর্শন করে সেটা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরি করা হয়। ফার্স্টে আমরা দেখতেই পাচ্ছি ঠিক একইভাবে লেন্থ নেওয়া হচ্ছে, দেন ব্রেথ নেওয়া হচ্ছে। ব্রেথ কোন জায়গাটা, যে জায়গাটা সব থেকে মুখের বেশি চওড়া থাকে সেই জায়গাটাকে ব্রেথ হিসেবে ধরা হয়। মেনলি জাইগোমেটিক বোন বা চোয়ালের যে পার্টটা, এখানটাই বেশি চওড়া হয়। দেন প্রপোর্শন করে একটা ফেসিয়াল ইন্ডেক্স বার করা হয়। সেই ইন্ডেক্সটা কোনটার কোন ক্যাটাগরির আন্ডারে হবে, সেই মেজারমেন্টটা অনুযায়ী সেটা একটা ঠিক করা থাকে, সেই অনুযায়ী তাকে ফেলা হয়। নেক্সট, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 4 ধরনের ফেসিয়াল ইন্ডেক্স পাওয়া যায় মেনলি। সেটার মধ্যে প্রথমটা যেটা দেখা যায় সেটা হচ্ছে হাইপার রিউরিপ্রসপিক, আপ টু 78.9, এটা ফেসিয়াল ইন্ডেক্সের যে মেজারমেন্ট সেটা। নেক্সট হচ্ছে ইউরিপ্রসপিক, তারপরে হচ্ছে মেসোপ্রসপিক, আর হচ্ছে লেপ্টোপ্রসপিক। আচ্ছা, লেপ্টোপ্রসপিক যেটা, সেটা একটু সরু আর লম্বা ধাঁচের মুখ। মেসোপ্রসপিক যেটা হয় সেটা একটুখানি তার থেকে ছোট হয়। দেন ইউরিপ্রসপিক আসে, তারপর হাইপারপ্রসপিক, একটু চওড়া মুখ যেটা হয় সেটাকে বলা হয়। আমরা জানি আমরা কাদের মধ্যে এই ধরনের ফেসিয়াল ইন্ডেক্স বা ফেস শেপ দেখতে পাই। নেক্সট হচ্ছে নেজাল ইন্ডেক্স। একইভাবে করা হয়, লেন্থ আর ব্রেথ নেওয়া হয় বা হাইট আর ব্রেথ নেওয়া হয়। কিভাবে? এই যে দেখা যাচ্ছে হাইটটা এইভাবে নেওয়া হচ্ছে, এই যে উঁচু পার্টটা এখান থেকে এখানে, আর ব্রেথ নেওয়া হচ্ছে এই দুটো দিক। আচ্ছা, এখানে বলে দিই বিভিন্ন মেজারমেন্ট করার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট থাকে, একটা স্প্রেডিং ক্যালিপার আর একটা হচ্ছে স্লাইড ক্যালিপার। স্প্রেডিং ক্যালিপার সেই জায়গার জন্য দরকার হয় যে জায়গায় একটু কার্ভ হয়, যেহেতু লিভিং পিপলের মধ্যে নিচ্ছি বা এমনি যদি আমরা স্কালেও নিই তাহলেও তো কার্ভেচার আমরা পাই বিভিন্ন, সেই জন্য সেটা স্প্রেডিং ক্যালিপার দিয়ে করা হয়। আর যেটা একদম স্মুথ একটা সারফেস থাকে সেইগুলো আমরা স্লাইড ক্যালিপার দিয়ে করতে পারি। তো এটা স্প্রেডিং ক্যালিপারও করা যায়, স্লাইড ক্যালিপারও হবে মোটামুটি। তো যাই হোক, হাইট আর উইথটা নিয়ে প্রপোর্শন করে একটা ইন্ডেক্স বার করা হয়, সেটাকে নেজাল ইন্ডেক্স বলা হয়। সেই ইন্ডেক্স অনুযায়ী অনেকগুলো ক্যাটাগরি আছে, সেগুলোতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লেপ্টোরাইনি, মেসোরাইনি, ক্যামেরাইনি বা প্ল্যাটেরাইনি, আর আলট্রা ক্যামেরাইনি। ঠিক আছে, এখানে নেজাল ইন্ডেক্সের যে মেজারমেন্ট গুলো দেওয়া আছে, কোনটার কত হলে তবে কোন ক্যাটাগরিতে ফেলা হবে। লেপ্টোরাইন কিন্তু যাদের টিকালো সরু নাক হয় তারা, তারপরে আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে, মেসোরাইন আর একটু চওড়া ধাঁচের হয়, তারপরে একটা প্ল্যাটেরাইন একটু ফ্ল্যাট ফ্ল্যাট টাইপের হয়। আলট্রা ক্যামেরাইন তো একদম ফ্ল্যাট, যেটা মঙ্গোলয়েড নেগ্রয়েডস এর মধ্যে বেশি দেখা যায়। নেক্সট আমরা চলে যাব ইয়ার ফর্ম। আমরা ইয়ারের কথা বলেছি অলরেডি, ইয়ারের যে শেপ বা এগুলো পড়েছি, সেখানে আমরা দেখতে পাই এখানেও ইয়ার ফর্ম কিভাবে দেখা যায়। একইভাবে লেন্থ বা হাইট, দেন ব্রেথ, তারপর প্রপোর্শন করে বিভিন্ন রকম ভাবে। এটার ইন্ডেক্সের দরকার নেই, জাস্ট এইটুকু দেখলেই বোঝা যায় যে কার মধ্যে কি ধরনের কান, কোন পপুলেশনের মধ্যে কি ধরনের ইয়ার ফর্মেশন হয়েছে, সেখান থেকে ভেরিয়েশন করা যায়। নেক্সট, এছাড়াও আমরা কি কি মেজারমেন্ট মানে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট করতে পারি, সেগুলো হচ্ছে বাইজাইগোমেটিক ব্রেথ নিতে পারি, প্রপোর্শন অফ লেন্থ নিতে পারি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা যদি হাত আর পায়ের লেন্থ নিয়ে প্রপোর্শন করি সেখানে কিন্তু খুব সুন্দর পপুলেশন ভেরিয়েশন দেখা যায়। জেনারেলি লম্বা বেঁটে এদের মধ্যে যে ভেরিয়েশনটা আছে সেটা বোঝা যায়। চেস্ট অ্যান্ড থাই সার্কামফারেন্সও নেওয়া যায়। এরকম আরো অনেক অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট কিন্তু ছোট ছোট আছে, যেগুলো থ্রু দিয়ে পপুলেশন ভেরিয়েশন করা খুব ইজি।
এবারে একটা ইম্পর্টেন্ট জায়গায় আমি ঢুকছি, যেটা হচ্ছে জেনেটিক মার্কার, ক্লাসিফিকেশন বেসড অন জেনেটিক মার্কার। আচ্ছা, প্রথমে একটা জিনিস আমাদের বুঝতে হবে জেনেটিক মার্কার কি। জেনেটিক মার্কার হচ্ছে একটা জিনের পার্ট আমরা বলতে পারি, বা একটা ডিএনএ সিকোয়েন্স। জিনের পার্ট মানেই ডিএনএ সিকোয়েন্স, বোঝাই যাচ্ছে সেটা, এবং যে পার্টটা আমাদের জানা থাকে মেনলি, এরকম পার্টকে জেনেটিক মার্কার বলা হয়। তার মানে এমন একটা জিন পার্ট, যে জিন পার্টটা সম্পর্কে আমরা অলরেডি জানি, সেটাকে জেনেটিক মার্কার ধরে সেইটা দিয়ে অন্যান্য কিছু যদি আমরা ভেরিয়েশন দেখতে চাই, সেটা করা হয়। ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এবিও ব্লাড গ্রুপ। আমরা প্রত্যেকে জানি এবিও ব্লাড গ্রুপ কত নম্বর ক্রোমোজোমের কোন জায়গাটায়, কোন লোকাসে থাকে। সুতরাং আমরা এই জিনের ক্যালকুলেশনটা জানি যে কোন জায়গায় এবিও ব্লাড গ্রুপ থাকবে। তাহলে ওই লোকাসের প্রত্যেকটা পপুলেশনে আমরা যদি স্টাডি করি, তাহলে একটা জিনিস বুঝতে পারবো, ওই লোকাস ধরে যদি স্টাডি করি, যে ভেরিয়েশন আছে কিনা তাতে কোনো, তাহলে ওটাকে আমরা মার্কার হিসেবে ধরছি। ওই এবিও ব্লাড গ্রুপ লোকাসটাকে একটা মার্কার হিসেবে ধরছি, বা জিনটাকে মার্কার হিসেবে ধরছি, ধরে বিভিন্ন জিনিস আমরা দেখছি, বিভিন্ন ভেরিয়েশন দেখছি। তাই জন্য এটাকে জেনেটিক মার্কার বলে। এরকম আরো অনেক কিছু আছে, এবিও ব্লাড গ্রুপ ছাড়াও অনেক কিছু আমরা এরকম জেনেটিক মার্কারের আন্ডারে পাবো। ফার্স্টেই যেটা পড়ছি এটা যে এবিও ব্লাড গ্রুপ। এখানে আমরা প্রত্যেকেই জানি 4 ধরনের ব্লাড গ্রুপ আছে আর 3 ধরনের অ্যালিল আছে। ঠিক আছে, তাহলে 4 ধরনের ব্লাড গ্রুপ আছে, 3 ধরনের অ্যালিল আছে, এ, বি আর ও অ্যালিল। এই ব্লাড গ্রুপের এই জিনিসগুলো তো আমি এখন আর এলাবোরেটলি কিছু বলছি না, কারণ কি এটা তো সবাই জানে যে কোনটার কি অ্যান্টিবডি থাকে, কোনটার কি অ্যান্টিজেন থাকে, সবাই জানে সেটা নিয়ে আমি আর ব্যাখ্যা করছি না। এখানে আমি ডিরেক্ট চলে যাচ্ছি ডিস্ট্রিবিউশনে, কোন জায়গায় কোন ধরনের ব্লাড গ্রুপ বেশি দেখা যায়। যদি ওয়ার্ল্ড ওয়াইড আমি দেখি, সেখানে দেখা যাচ্ছে যে কি বলছে, আমি পরপর পড়ছি। হ্যাঁ, দ্য এ ব্লাড অ্যালিল ইজ সামহট মোর কমন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দ্যান বি। তাহলে কি এ ব্লাড গ্রুপ বলছে বেশি কমন দেখা যায় বি ব্লাড গ্রুপের থেকে। অ্যাবাউট 21% অফ অল পিপল শেয়ার দ্য এ অ্যালিল। কোথায় কোথায় দেখা যাচ্ছে? হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি দেখা যায় অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনস, দ্য ল্যাবস, নর্দার্ন স্ক্যান্ডিনেভিয়া, ব্ল্যাকফুট নেটিভ আমেরিকানস ইন নর্থ আমেরিকা। এদের মধ্যে কিন্তু আমরা এ ব্লাড গ্রুপটা বেশি পরিমাণে দেখতে পাই। নেক্সট যেটা দেখতে পাচ্ছি, ওভারঅল ইন দ্য ওয়ার্ল্ড বি ইজ দ্য রেয়ারেস্ট এবিও ব্লাড অ্যালিল। Only 16% of humanity have it. Its highest frequency is in Asia. Its lowest frequency is among the indigenous people of Australian Americans. তাহলে আমরা এইটা থেকে কিন্তু খুব সুন্দর পপুলেশন ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি। আমরা যদি ব্লাড টেস্ট করে অ্যালিল ফ্রিকোয়েন্সি দেখি, সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে তার অরিজিনটা মানে ককেশিয়ান অরিজিন না মঙ্গোলয়েড অরিজিন বা কিছু, এইগুলো কিন্তু খুব সুন্দর বোঝা যায়। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে রাখি, এটা ইন্ডিয়ার মধ্যে যদি দেখি, আমি বেঙ্গলির কথা বলছি, বেঙ্গলিদের মধ্যে কিন্তু বি ব্লাড গ্রুপটা বেশি পাওয়া যায় এবং ও পাওয়া যায়। এখনকার যে জেনারেশন তাদের মধ্যে ও ব্লাড গ্রুপটা আবার একটু বেশি পাওয়া যাচ্ছে। তাহলে বি ব্লাড গ্রুপ আমাদের বেঙ্গলিদের মধ্যেও কিন্তু বেশি দেখা যায়। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে ও ব্লাড অ্যালিল। সেটা দেখা যাচ্ছে 63% মোটামুটি দেখা যায়। তার মানে ও ব্লাড গ্রুপটা সব থেকে বেশি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড পাওয়া যাচ্ছে। তাহলে ও ব্লাড গ্রুপটা বেশি পাওয়া যাচ্ছে কোথায় কোথায় দেখা যাচ্ছে? একটা নেটিভ আমেরিকানস ইন সেন্ট্রাল অ্যান্ড সাউথ আমেরিকা। আচ্ছা, ওয়্যার ইট রিচেস ফ্রিকোয়েন্সিজ ক্লোজ টু 100%, মানে ম্যাক্সিমাম লোকের এখানে ও ব্লাড গ্রুপ দেখা যায়। তাহলে আমরা মোটামুটি একটা জিনিস দেখতে পাই যে ইউরোপিয়ান কান্ট্রি বা এই জায়গাগুলোতে ও ব্লাড গ্রুপ বেশ অনেকটা আছে। এছাড়াও কিছু কিছু জায়গা এশিয়াতেও আছে, অবশ্যই এশিয়াতেও আছে, কিন্তু কম পরিমাণ আছে। এরপরে চলে যাচ্ছি হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের ডিটেলস আমি কিছু বলছি না, আমরা প্রত্যেকে জানি হিমোগ্লোবিনের স্ট্রাকচার কি, সেখানে হেম থাকে, কি প্রোটিন থাকে, গ্লোবিন প্রোটিন হ্যান ত্যান এসব থাকে। মেনলি আমরা এটুকু জানি, এটুকু পড়বো শুধু যে হিমোগ্লোবিনের কি কাজ। হিমোগ্লোবিন মেনলি কি করে? অক্সিজেন ক্যারি করে বিভিন্ন টিস্যুতে পৌঁছায়, তাই তো? তাহলে হিমোগ্লোবিন কি করে? অক্সিজেন ক্যারি করে টিস্যুতে পৌঁছায়, সেটাতে হেল্প করে রেড ব্লাড সেলসকে। এছাড়া ব্লাডের যে কালারটা হয় সেটাও হিমোগ্লোবিনের জন্য হয়, এইটুকু আমরা প্রত্যেকেই জানি। এই হিমোগ্লোবিনেরও কিন্তু বিভিন্ন জায়গায় ভেরিয়েশন আছে। বিভিন্ন জায়গায় হিমোগ্লোবিনের যে টাইপ যেগুলো হয় সেগুলোর ভেরিয়েশন দেখা যায়। হিমোগ্লোবিন টাইপ কিসের উপর বেস করে করা হয়েছে? কিছু তো নর্মাল টাইপস আমরা জানি হয়। নর্মাল টাইপসের মধ্যে যেগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে হিমোগ্লোবিন এ বা এইচবিএ, যেটা 95 থেকে 98% দেখা যায় অ্যাডাল্টদের মধ্যে। ঠিক আছে, নেক্সট দেখা যায় এইচবিএফ, যেটা ফিটাসের মধ্যে দেখা যায়। একদম মায়ের মধ্যে যখন থাকে তখন এই হিমোগ্লোবিনটা তৈরি হয়।
2.5% বলছে, এটা দেখা যায়, যেটাকে প্রাইমারি হিমোগ্লোবিনও বলা হয়। নেক্সট যে হিমোগ্লোবিন গুলো ভ্যারিয়েশন জেনারেলি দেখা হয় সেটা হচ্ছে ডিজিজড হিমোগ্লোবিন, মানে হিমোগ্লোবিন যেগুলো সিকল সেল অ্যানিমিয়ার হিমোগ্লোবিন বা হিমোগ্লোবিন সি, হিমোগ্লোবিন ডি, এই ধরনের যে হিমোগ্লোবিন গুলো হয় সেগুলোকে কিন্তু ভ্যারিয়েশন গুলো আমরা বিভিন্ন পপুলেশনে দেখতে পাই। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হিমোগ্লোবিন জিনের ডিস্ট্রিবিউশন। ফার্স্টের পয়েন্টে লেখা আছে হাইয়েস্ট ইনসিডেন্স অফ এইচবিএস জিন ফাউন্ড অ্যামং আফ্রিকান নেগ্রো অ্যানসেস্ট্রি। ইন ওয়েস্ট আফ্রিকা এইচবিএস ভ্যারিজ ফ্রম 20 to 30%. It is common in tropical zone of Africa. In North Africa it has only occasional occurrence. Next point লেখা আছে in India HBS has been reported with high frequency among the tribe of Nilgiri Hills, Bihar and Maharashtra. Third point আছে it is absent in the American Indians and amongst the indigenous people of the Far East, Southeastern Asia, Polynesia, Melanesia and Australia. তাহলে ফার্স্টের পয়েন্টে আমরা এটা দেখতে পাচ্ছি যে আফ্রিকান যে নেগ্রো অ্যানসেস্ট্রি তাদের মধ্যে 20 থেকে 30% এইচবিএস জিন পাওয়া যায়। তার সাথে সাথে কোথায় পাওয়া যায়? ট্রপিক্যাল যে জোন আছে আফ্রিকার সেখানে, কিন্তু নর্দার্ন আফ্রিকার যে রিজিয়ন গুলো আছে সেখানে অতটা বেশি দেখা যায় না। আবার এখানে আমরা যদি ইন্ডিয়ায় ফিরে আসি সেখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়ার নীলগিরি হিলসের যে ট্রাইব আছে, বিহার মহারাষ্ট্র যে এরিয়াগুলো আছে সেখানেও কিছু কিছু জায়গায় কিন্তু এইচবিএস দেখা যায়। থার্ড পয়েন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমেরিকান ইন্ডিয়ানস বা সাউথ ইস্টার্ন এশিয়া এই সমস্ত জায়গা বা অস্ট্রেলিয়া, পলিনেশিয়া, মেলানেশিয়া এই সমস্ত জায়গায় আবার এইচবিএস জিন প্রায় দেখা যায় না। এইচবিএস জিন পাওয়া যাওয়ার একটা ব্যাপার আছে, মেন হচ্ছে যে সমস্ত জায়গাগুলো ম্যালেরিয়া এন্ডেমিক জোন হয় সে সমস্ত জায়গায় বেশি পরিমাণ এইচবিএস জিন দেখা যায়। এটার একটা কারণ আছে, আমি পরে বলছি। ফার্স্টে একটা জিনিস আমরা প্রথমে বুঝি যে এইচবিএস জিনটা থাকলে কি হয়। এইচবিএস জিন মানে সিকল সেল অ্যানিমিয়ার জন্য দায়ী হিমোগ্লোবিনের যে জিন সেটাকে বলা হয়। এটা যদি ডমিনেন্ট অবস্থায় থাকে, মানে রোগটা যদি সত্যি হয়ে যায়, সেক্ষেত্রে পুরো যে আরবিসি গুলো থাকে আরবিসি সিকেল শেপড হয়ে যায় সবকটা আরবিসি বডির, এবং তার ফলে বেশি পরিমাণ হিমোগ্লোবিন মানে হিমোগ্লোবিন অক্সিজেন ক্যারি করতে পারে না। সেটা থেকে আরেকটা জিনিস হয়, এক হচ্ছে শ্বাসকষ্টর একটা দেখা যায় আর দ্বিতীয় হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া হয়। এই জন্য সেই মানুষগুলো বেশি দিন বাঁচে না। কিন্তু এটা যদি ক্যারিয়ার হিসেবে থাকে কেউ, মানে এইচবিএস এর একটা জিন হয়তো একটা অ্যালিল হয়তো রয়েছে এবং আর একটা অ্যালিল হয়তো নর্মাল অ্যালিল রয়েছে, সেক্ষেত্রে দেখা যায় মানে হিমোগ্লোবিনের একটা নর্মাল অ্যালিল রয়েছে আর একটা এফেক্টেড অ্যালিল রয়েছে, সেক্ষেত্রে যদি মানে মানুষটা যদি ক্যারিয়ার হয় সোজা কথায়, সেক্ষেত্রে দেখা যায় এটার একটা বেনিফিট কোনো কোনো জায়গায় কাজ করছে, যে সমস্ত জায়গা ম্যালেরিয়া এন্ডেমিক জোন সেই জায়গায়। কারণ কি, এক হচ্ছে আমি অলরেডি বলেছি এইচবিএস যাদের মধ্যে থাকবে তাদের ক্ষেত্রে আরবিসির শেপটা সিকল টাইপের হয়ে যাবে, ঠিক আছে। এইবারে দেখা গেল যে এই কোনো মানুষের মধ্যে এইচবিএস ক্যারিয়ার রয়েছে, মানে এইচবিএস এর একটা অ্যালিল রয়েছে আর একটা অ্যালিল নর্মাল রয়েছে, তার মানে সেই মানুষের বডিতে কিছু কিছু আরবিসি থাকবে যেগুলো সিকল শেপ থাকবে, কিছু কিছু নর্মাল শেপ আরবিসি থাকবে। এইবার যদি তার কোনোভাবে ম্যালেরিয়ার সংক্রমণ হলো, সেক্ষেত্রে হয় কি, আমরা প্রত্যেকে জানি ম্যালেরিয়ার একটা প্যারাসাইট থাকে যে আরবিসির সারফেসে তাদের বংশ বৃদ্ধি করে, তার সাথে সাথে লাইফ সাইকেলটা পুরো কমপ্লিট করে, তবে সেই ব্যক্তির দেহে কিন্তু ম্যালেরিয়াটা স্প্রেড হতে থাকে। এবার সিকেল সেল হওয়ার জন্য যেহেতু সে এইচবিএস ক্যারিয়ার, সে তার কিছু কিছু আরবিসি সিকেলড আছে, তার জন্য হয় কি, সে পুরো সারফেসটা পাচ্ছে না, প্যারাসাইটটা পুরো সারফেসটা পাচ্ছে না তাদের লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য, এর ফলে মানে পুরোপুরি বংশবৃদ্ধি করার আগে মারা যাচ্ছে। সেক্ষেত্রে তার কিন্তু ম্যালেরিয়াটা স্প্রেড করলো না, সে ভালো হয়ে গেল বা বেশি সিভিয়ার স্টেজে গেল না। এটা একটা কি অ্যাডভান্টেজ হয়ে গেল। এটাকে কিন্তু ব্যালেন্সড পলিমরফিজমও বলা হয় অনেক ক্ষেত্রে, অথবা অ্যাডভান্টেজও বলা হয়। তা এইচবিএস জিনটা তাহলে এই সমস্ত ম্যালেরিয়া এন্ডেমিক জোনের জন্য এই কারণেই অ্যাডভান্টেজিয়াস বলা হয়, আর দেখাও যায় বেশি এই সমস্ত জায়গায়। নেক্সট হচ্ছে এইচবিসি রিপোর্টেড ফ্রম ওয়েস্ট আফ্রিকান পপুলেশন, ইটস হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি নোটেড ইন নর্দার্ন ঘানা যেটা 30%। এইচবিডি যেটা পাওয়া যায় সেটা শিখদের মধ্যে পাওয়া যায় পাঞ্জাবে, এটাই হাইয়েস্ট যে ফ্রিকোয়েন্সি 2% পাওয়া যায়, এছাড়া অন্য জায়গায় খুব একটা দেখা যায় না। এইচবিই ফাউন্ড ইন অ্যাপ্রিসিয়েবল ফ্রিকোয়েন্সিজ ইন বার্মান, থাইল্যান্ড যেটা 20%। আচ্ছা একটা জিনিস বলি, এইগুলো একটু ক্যাপিটালে লিখবেন, আমি এখানে ভুল করে স্মলে হয়ে গেছে, ঠিক আছে, তো এই জায়গাটা একটু খেয়াল রাখবেন।
নেক্সট হচ্ছে হ্যাপ্টোগ্লোবিন, এটা হয়তো একটু নতুন লাগতে পারে, হিমোগ্লোবিন তো আমরা পড়ে নিয়েছি, এবার হ্যাপ্টোগ্লোবিন কি, এইচপি যেটা আপনাদের সিলেবাসে আছে সেটাই হ্যাপ্টোগ্লোবিন। হ্যাপ্টোগ্লোবিন বলছে ইজ আ প্লাজমা গ্লাইকোপ্রোটিন, the main biological function of which is to bind free hemoglobin and prevent the loss of iron and subsequent kidney damage following intravascular hemolysis। ঠিক আছে, তাহলে হ্যাপ্টোগ্লোবিন কি করে, কি একটা প্লাজমা গ্লাইকোপ্রোটিন, আর মেন কি বায়োলজিক্যাল ফাংশন আছে, হিমোগ্লোবিনকে বাইন্ড করে রাখে যাতে সেটা মানে যেটা কি করে, অ্যান্ড প্রিভেন্ট দ্য লস অফ আয়রন, তাহলে হিমোগ্লোবিন বাইন্ড করে রাখে যার ফলে আয়রন লসটা হয় না এবং কিডনি ড্যামেজ হয় না। না হলে কি হয়, গ্লোমেরুলাসের মধ্যে দিয়ে এই যে এইচবির যে কিছু কিছু পার্ট যদি বেরিয়ে যেতে থাকে, আয়রন বেরিয়ে যেতে থাকে, হিমোগ্লোবিন যদি বেরিয়ে যায় আয়রনের সাথে সাথে, তাহলে একটা কি হয়, কিডনির ড্যামেজ হতে থাকে, সেটা হতে দেয় না। ঠিক আছে, এর কি কি আছে, এছাড়া এটা ইমিউনিটির জন্য অনেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস। নেক্সট হচ্ছে এর বিভিন্ন রকম টাইপ আছে, মেনলি আমরা HP1 আর HP2 এই ধরনের এই দুটো অ্যালিল দেখতে পাই। এবার এটার জিনোটাইপ বা ফিনোটাইপ যদি আমরা দেখি তাহলে 3 রকম দেখতে পাই, HP11, HP21, HP22। এখানে একটা জিনিস বলে রাখি, HP11, HP21, HP22 এমনি দেখা যায় না, এটার জন্য ইলেকট্রোফোরেসিস করতে হয়। তাহলে ইলেকট্রোফোরেসিস না করলে ব্যান্ডিং পাওয়া যায় না, ইলেকট্রোফোরেসিসে যে ব্যান্ডগুলো তৈরি হয় তার উপর বেস করেই এই HP11 বা HP21, HP22 এগুলো করা হয়েছে। সুতরাং আমি অত ডিটেলসে যাচ্ছি না, কারণ কি এখন ইলেকট্রোফোরেসিস বোঝাতে গেলে অনেক টাইম লাগবে। এখানে এদের স্ট্রাকচার মোটামুটি বলেছে যে HP11 কেমন হয়, HP21, HP22 কেমন হয়। তা এই যে এইগুলোর বিভিন্ন জায়গায় কিন্তু ভ্যারি করে, বিভিন্ন পপুলেশনে এগুলোর ভ্যারিয়েশন আমরা দেখতে পাই। কিছু কিছু পপুলেশনে HP11 বেশি দেখা যায়, কিছু কিছুতে HP21 দেখা যায়। জেনারেলি যেটা অ্যাভারেজ দেখা যায় বেশি পপুলেশনে HP21টা বেশি দেখা যায়, HP22 আমাদের ইন্ডিয়ান পপুলেশনে এই দুটো বেশি দেখা যায়। এটা কিন্তু রেয়ারেস্ট, এটা রেয়ারেস্ট। কিছু নর্থ ইস্টার্ন পপুলেশন আছে যেখানে HP11 আমরা দেখতে পাই। ডিস্ট্রিবিউশন এখানে আরেকবার দিয়ে দিয়েছে, HP1 gene is around 40% in Western Europe, 60 to 70% in tropical Africa. Some African populations show no haptoglobin, অনেকের ক্ষেত্রে হ্যাপ্টোগ্লোবিন থাকে না, যেটাকে HP0 বলা হয়। ঠিক আছে, HP0 বলা হয়। In Asia, HP1 is found lower frequencies ranging from 10 to 20%. Such a situation reported from India, China, Japan and Australia. লাস্ট যেটা পড়বো সেটা হচ্ছে mtDNA বা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। আমাদের নিউক্লিয়ার ডিএনএ ছাড়াও মাইটোকন্ড্রিয়ায় আর একটা ডিএনএ থাকে, এই যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ডিএনএ গুলো সেটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। এটা কিরম দেখতে হয়, সার্কুলার দেখতে হয়, পুরোটাই সার্কুলার দেখতে হয়, অনেকগুলো বেস পেয়ার দিয়ে তৈরি হয়। এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল রিজিয়ন লেখা আছে, কেন লেখা আছে সেটা ব্যাখ্যা করি। এই কন্ট্রোল রিজিয়নে যে রিকম্বিনেশন হচ্ছে, আমরা জানি প্রত্যেকে যে লিঙ্কে রিকম্বিনেশন এই ব্যাপারগুলো একটা হয় জিনের মধ্যে বিভিন্ন ইয়েতে, সেরকমই এখানে যে এই পুরোটাতে যা হচ্ছে রিকম্বিনেশন বা কিছু, সেগুলো কিন্তু আমাদের সবসময় রেকর্ড থাকছে না, এক্সেপ্ট দিস রিজিয়ন। এই রিজিয়নটাকে কন্ট্রোল রিজিয়ন এই কারণেই বলা হচ্ছে, প্রাচীনকাল থেকে যা যা রিকম্বিনেশন হয়েছে বা যাই লিঙ্কেজ হয়ে থাকুক না কেন, এখানেই রেকর্ডটা থাকে। মানে একদম প্রাচীনের অ্যানসেস্টারদের মধ্যে যে রিকম্বিনেশন হয়েছিল সেটাও কিন্তু আমরা এই জায়গাটা যদি কেটে নিয়ে স্টাডি করে দেখতে পাবো। তাহলে কি এটা অ্যানসেস্ট্রি ট্রেস করতে অনেকটা হেল্প করে। আমি আগে আরেকটা কি ভিডিওতে বলেছি আমার খেয়াল নেই, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ নিয়ে। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ মেনলি পাওয়া যায় ম্যাটার্নাল সাইড দিয়ে, আমাদের প্রত্যেকের বডিতে আছে, ছেলেদের মধ্যেও আছে, কিন্তু আসে কোথা দিয়ে, মায়ের দিক থেকেই আসে। ছেলেরা কিন্তু এটাকে ট্রান্সমিট করতে পারে না নেক্সট জেনারেশনে। এই mtDNA এর বিশেষত্ব কি, এটার এই যে কন্ট্রোল রিজিয়নে যত রিকম্বিনেশন প্রাচীনকাল থেকে ঘটেছে পুরোটার রেকর্ড এখানে থাকে। আমরা যদি এটা অ্যানালিসিস করে দেখি তাহলে এর মধ্যে কোন ধরনের অ্যানসেস্টার থেকে আমাদের উৎপত্তি হয়েছে সেটা খুব ভালো করে কিন্তু দেখা যায়। তার মানে ইভলিউশনারি লাইন কিন্তু mtDNA দিয়ে ট্রেস করা যায়, মেন এই কারণে। আচ্ছা, হ্যাপ্লোটাইপ এখানে আমি যেটা দেখাবো,
এখানে আমরা দেখতে পাচ্ছি যে mtDNA দিয়ে কিভাবে পপুলেশন ভেরিয়েশন স্টাডি করা যায়। অ্যাকচুয়ালি কিভাবে স্টাডি করা যায়, বিভিন্ন জায়গার বিভিন্ন অ্যানসেস্ট্রি আছে আমরা জানি। আমরা যখন হিউম্যান অরিজিন পড়েছি সেখানেও দেখিয়েছি যে আফ্রিকা থেকেই মনে করা হয় যে হিউম্যানের যে মেন যে পপুলেশনের উৎপত্তি সেই জায়গা থেকে হয়, এবং তারপরে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ে, ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। তাহলে এই যে ছড়িয়ে পড়েছিল তার মানে পপুলেশন ভেরিয়েশনের মধ্যে মানে পপুলেশন ভেরিয়েশন দেখা যাবে, তার সাথে বিভিন্ন জায়গায় mtDNA এর থ্রু দিয়ে আমরা আর একটা জিনিসও বুঝতে পারবো যে কোন জায়গা থেকে এই পপুলেশনটা এসছে। ঠিক আছে, তো সেটার হিসেবেই পপুলেশন ভেরিয়েশন করা যায়। কিভাবে দেখতে পাই? হ্যাপ্লোটাইপ দিয়ে বলে দিচ্ছি। হ্যাপ্লোটাইপ অ্যান্ড ফাইলোজেনেটিক অ্যানালিসিস অফ normal mitochondrial DNAs have allowed a clarification of several controversial issues concerning the origin of humans, the time and colonization pattern of the various regions of the world, and the genetic relationships of modern human population. তাহলে কি হ্যাপ্লোটাইপ ট্রেস করা হয়, বিভিন্ন হ্যাপ্লোটাইপ মানে ওই ফাইলোজেনেটিক ট্রি বা এগুলো দেখা হয়, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ দেখা হয়, সেখান থেকে আমরা এটা যদি ভালো করে অ্যানালিসিস করি সেখানে দেখতে পাবো যে একটা পপুলেশন, যে পপুলেশনটাকে স্টাডি করছি সেটা কোন পপুলেশন থেকে এসছে, কোথা থেকে এসছে, কোনোভাবে কলোনাইজেশন হয়ে অন্য জায়গায় চলে গেছিল বা অন্য কোনো রিজন ছিল কিনা, সেইগুলো মানে এই ডিস্ট্রিবিউশনটা খুব ভালো করে আমরা হ্যাপ্লোটাইপ বা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ পরে যে হ্যাপ্লোটাইপটা তৈরি হচ্ছে সেটা দিয়ে বুঝতে পারি। আচ্ছা, in human genetics, a human mitochondrial DNA haplogroup is a haplogroup defined by differences in human mitochondrial DNA. এই হ্যাপ্লোগ্রুপ দিয়েই আমরা বিভিন্ন মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তফাৎ করতে পারি এবং বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ধরনের হ্যাপ্লোগ্রুপ হতে পারে সেটাও দেখাতে পারি, তার সাথে সাথে পপুলেশন ভেরিয়েশন দেখাতে পারি। এটা সিম্পল। আন্ডারস্ট্যান্ডিং দ্য ইভলিউশনারি পাথ অফ দ্য ফিমেল লিনিয়েজ হ্যাজ হেল্প পপুলেশন জেনেটিসিস্ট traces the matrilineal inheritance of modern human back to human origins in Africa and the subsequent spread around the globe. আমি এতক্ষণ ধরে বলেছি এটা ম্যাটারনাল লাইন দিয়েই ট্রান্সমিটেড হয়। ম্যাটারনাল লিনিয়েজটা আমরা খুব সুন্দরভাবে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ দিয়ে দেখতে পারি। তারপরে কি দেখতে পারি, এর থ্রু দিয়ে আমরা যদি একদম ব্যাকের দিকে আস্তে আস্তে যেতে পারি, অ্যানসেস্ট্রি ট্রেস করতে পারি, তারপরে কি দেখতে পারি যে কোথা থেকে আমাদের অরিজিনটা হয়েছে, অরিজিনটা কোথা থেকে এসেছে, সেটা আফ্রিকা থেকে না অন্য জায়গা থেকে, সেটা কিন্তু খুব ভালো বোঝা যায়, মানে ইভলিউশনারি লাইনটা ট্রেস করা যায়। এখানে আমরা বিভিন্ন হ্যাপ্লোগ্রুপ দেখতে পাচ্ছি, এত ডিটেলসে আমি যাব না। জাস্ট এখানে দেখা যাচ্ছে যে ABCDEFG এগুলো যে আছে না, এগুলো সবই হ্যাপ্লোগ্রুপ, বিভিন্ন রকম কালারে ভাগ করা হয়েছে, বিভিন্ন নাম আছে, বিভিন্ন জায়গা এখানে দেয়া আছে যে কোন জায়গায় কোন ধরনের হ্যাপ্লোগ্রুপ দেখা যাচ্ছে, এবং সেটা শুধুমাত্র এরকম অনেক জায়গায় আমরা দেখতে পাবো যে একই ধরনের কালার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তার মানে তাদের কিছু বংশের লোক বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, তার মানে সেই যে মানে কি বলে সেই যে পপুলেশনটা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউটেড ওয়েতে আছে, সেই জায়গায় আমরা পপুলেশন ডিস্ট্রিবিউশনটাও খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন রকম সাব যে টাইপস হয়, যে পপুলেশনের যে সাব টাইপস হয়, সেগুলোরও খুব ডিটেলস স্টাডি করতে পারি যে তারা কোথা থেকে এসছে, সেগুলো দিয়ে আমরা হ্যাপ্লোগ্রুপ দেখতে পাবো। এবং মাইটোকন্ড্রিয়াল ডিএনএর এটাই এই পদ্ধতিতেই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ দিয়ে আমরা হিউম্যান পপুলেশন ভেরিয়েশনটাকে ট্রেস করতে পারি। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে, একটু বড় হয়েছে, আশা করব পুরোটা মন দিয়ে শুনেছেন। যদি কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। নমস্কার, ধন্যবাদ।